আজকে আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিত তড়িৎ এই চ্যাপ্টারের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তো এই অধ্যায়ে মোটামুটি প্রবাহিত তড়িৎ অধ্যায়ে মোটামুটি তিনটে তোমাদের চ্যাপ্টার আছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র, আরেকটা আছে কারশফের সূত্র, আরেকটা আছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তিনটে চ্যাপ্টার। তো আমরা আগে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছি, এবার আজকে শুরু হবে প্রবাহিত তড়িৎ। প্রবাহিত তড়িৎ মানে বুঝতে পারছো যে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম স্থির তড়িৎ, মানে তড়িৎটা একই জায়গাতেই স্থির আছে, পরিবাহিত হতে পারত না। এখানে ধরো একটা পরিবাহী তার দরকার, যারা তড়িৎ পরিবহন করতে পারে। ধরো এরকম একটা তামা বা অ্যালুমিনিয়ামের তার বা রূপোর তার, এরা তড়িৎ পরিবহন করতে পারে। কন্ডাক্টর, এর একটা পরিবাহী তার নেওয়া হয়েছে, এই দুটো প্রান্ত এ আর বি। তাহলে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে পরিবাহী তারের দুটো প্রান্তের মধ্যে আমরা জানি একটা ব্যাটারি যোগ করতে হয়, অর্থাৎ বিভব প্রবেগ প্রয়োগ করতে হবে। যদি আমরা একটা ব্যাটারি যদি যোগ করে দিই এরকম, অর্থাৎ এটা হচ্ছে একটা তড়িৎ চালক বলের উৎস, এটা হচ্ছে পজিটিভ মেরু এদিকে, এটা হচ্ছে নেগেটিভ মেরু এদিকে। তাহলে পজিটিভ মেরু অর্থাৎ এখানে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, তাই তো? তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে বেরিয়ে পরিবাহী তারের মধ্য দিয়ে গিয়ে নিম্ন বিভব দিয়ে গিয়ে শেষ হবে। ধরে নিচ্ছি আমি এখান থেকে আয় প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে আয় প্রবাহ মাত্রা মানে কি? তড়িৎ আধান প্রবাহের হারকে প্রবাহ মাত্রা বলে। তাহলে আয় প্রবাহ মাত্রা মানে কিউ আধান যাচ্ছে ধরে নাও, কি সময় ধরে যাচ্ছে। তাহলে তড়িৎ আধান বাই সময়, তাকে প্রবাহ মাত্রা বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি তড়িৎ আধান সমান প্রবাহ মাত্রা ইনটু সময়। আর এর এককগুলো সব আলোচনা করা হয়েছিল। এর একক হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর আধানের একক হচ্ছে 1 কুলম্ব। আমি পরে ফোন করছি, একটু পরে রাখবো। আচ্ছা, এটা 1 কুলম্ব, আর এটা হচ্ছে সময়ের একক 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে যে প্রবাহ মাত্রা পাওয়া যায় তাকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলা হয়। ঠিক আছে, তো এইখানে একটু বলে দিই যে যেহেতু এটা পজিটিভ তড়িৎগ্রস্ত মানে পজিটিভ আধান আছে, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত পাত বা নেগেটিভ আধান, আর পজিটিভ তড়িৎগ্রস্ত মানে উচ্চ বিভব। আর এটা মানে কি? পজিটিভ মানে কি? এখানে ইলেকট্রনের ঘাটতি। আর এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু মানে এখানে ইলেকট্রনের আধিক্য। এগুলো সব ফার্স্ট স্থির তড়িতে আমরা আলোচনা করেছি। তার মানে এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন কম আছে। তার মানে অ্যাকচুয়ালি তাহলে যেখানে ইলেকট্রন বেশি সেখান থেকে ইলেকট্রনের প্রবাহ হবে। এদিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এদিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এদিকে হয়ে ফিরে আসছে। তাহলে যেই দিকে ইলেকট্রনের প্রবাহ হয় আমরা ধরে নিই তার বিপরীত দিকে কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয় বলে ধরে নিই। তার মানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবারে এখানে আরেকটা জিনিস, এই কারেন্টটাকে তোমরা এইভাবেও আমরা লিখতে পারি। ধরো এইখানে ধরো কারেন্ট আই প্রবাহিত হচ্ছে একটা ফাংশন অফ টাইম, টাইমের আকারে আছে। তাহলে অঙ্কেতে দেওয়া থাকবে, ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, আই ইকুয়াল টু 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, এরকম সময়ের আকারে পরিবর্তন হচ্ছে প্রবাহ মাত্রাটা। তাহলে তোমার এখানে বলে দিল যে 2 সেকেন্ড সময়, 0 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে, t সমান 2 সেকেন্ডে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে? একই জিনিস, যেহেতু আই ইজ এ ফাংশন অফ টাইম, সময়ের অপেক্ষক, সেই জন্য আমরা এইটাকে একটু এইভাবে একটু চেঞ্জ করে নিব। কিভাবে? তাহলে আই সমান আমরা জানি কি জানি,
যদি আমরা ডেরিভেটিভ আকারে লিখি তড়িৎ আধান dq/dt, তাই তো, তড়িৎ আধান বাই সময় প্রবাহ মাত্রা সমান, অতএব তড়িৎ আধান dq সমান I/dt। এবারে যদি মোট আধান বের করবো তাহলে মোট আধান যদি বের করতে গেলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ dq করতে হবে, তার মানে ইন্টিগ্রেশন অফ I/dt করতে হবে। এই ইন্টিগ্রেশন অফ I এর মানটা দেওয়া আছে, এখানে বসিয়ে দিবেন 3t² + 2t + 5 ইন্টু dt, I এর জায়গায় মানটা বসিয়ে দিলাম ইন্টু dt। এবারে যেমন ইন্টিগ্রেশন করো সেভাবে করবে, আর লিমিটটা দেবো, t এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কত থেকে 0 থেকে 2 সেকেন্ড, এবং ইন্টিগ্রেশন করবে 3t² ইন্টিগ্রেশন করলে tq/3 প্লাস 2 t2/1 আছে, এবার 2/2 প্লাস 5 ইন্টিগ্রেশন করলে 5t। এবার যেমন তোমাদের যে ইন্টিগ্রেশনের যে নিয়ম সেই অনুযায়ী বসিয়ে দিবে, তাহলে এখানে আধানের মানটা পেয়ে যাবে কত কুলম্ব আধান প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে যেখানে অমাত্রা সময়ের অপেক্ষক রূপে দেওয়া থাকবে সেখানে আমরা এই প্রসেসে আধান বের করবো, আর না হলে এমনি পাটিগণিতের নিয়মে আধান সমান এই অমাত্রা সমান আধান বাই সময় বা q সমান I/t, এটা একটু মনে রাখবে, অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে। এবারে প্রবাহমাত্রা দু ধরনের হয়, আমরা জানি এসি প্রবাহ আর ডিসি প্রবাহ। হ্যাঁ, ডিসি প্রবাহ মানে যে বললাম একটা প্রান্ত সবসময় ব্যাটারি পজিটিভ মেরু থাকবে আর একটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকবে, তাহলে কারেন্ট সবসময় সময়ের সাপেক্ষে একই দিকে প্রবাহিত হবে, এইটাকে বলা হয় ডিসি প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, মানে কারেন্ট সময়ের সাপেক্ষে তার দিক পরিবর্তন করবে না, একই দিকে প্রবাহিত হবে, ডিসি। আর এসি কারেন্ট, আমাদের যে বাড়িতে যে কারেন্টগুলো আছে এসি, তার সিম্বলটা হবে এইরকম। কেন না, কারণ এসি কারেন্টের তড়িৎ প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন হবে, একবার কারেন্ট এই দিকে যাবে, আবার কিছুক্ষণ পর কারেন্ট এই দিকে যাবে, যখন এই দিকে যাবে এটা প্লাস মাইনাস হবে, আবার যখন কারেন্ট আসবে সাইন চেঞ্জ হয়ে এটা মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে 1 সেকেন্ডের মধ্যে 50 বার এদের দিক পরিবর্তন ঘটে। ঠিক আছে, আমাদের বাড়িতে যে ভোল্টেজগুলো থাকে 220 ভোল্ট 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, তখন এটা হচ্ছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট বলা হয় এটাকে, আর এটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে কারেন্টের দুটো পার্ট আছে, এগুলো আমরা পরে আবার আলোচনা করব পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারে, এগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করব। এবারে তড়িৎ প্রবাহের উৎস। ঠিক আছে, তড়িৎ প্রবাহের উৎস বা তড়িৎ চালক বল, সেটাকে আমরা কোথা থেকে তৈরি করি সেটা একটু বলে দিই। সাধারণত আমরা ব্যাটারি বা তড়িৎ কোষ, এখান থেকে তড়িৎ চালক বলের উৎসটা পাওয়া যায়। ধরো এখানে দুটো ধাতব পাত, হ্যাঁ, একটা হচ্ছে তামার, একটা হচ্ছে দস্তার, এই দিকটা তামার, এই দিকটা তামা আর এই দিকটা দস্তা, দুটো ধাতব পাত যদি একটা অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, সালফিউরিক অ্যাসিড দেওয়া মানে H2SO4, সালফিউরিক অ্যাসিড দেওয়া ডুবিয়ে দিলে তাহলে কি করবে, এটা পজিটিভ আয়নে পরিণত হয়, এটা নেগেটিভ আয়নে পরিণত হয়। ঠিক আছে, এটা হচ্ছে সরলতম কোষ, এটাকে বলা হয় সরল ভোল্টীয় কোষ বা সেল বলা হয়। এবার এই দুটো প্রান্তে দুটো ফিক্সড একটা বিভব প্রভেদ তৈরি হয়, এটা পজিটিভ বিভব, এটা নিম্ন বিভব। এইটা হচ্ছে তড়িৎ চালক বলের উৎস। এই ধরনের কোষগুলো হচ্ছে প্রাথমিক কোষ। প্রাথমিক কোষ মানে এইগুলো একবার ব্যবহার করার পর ফেলে দিতে হবে। কেন না, কারণ এটা হচ্ছে দস্তার পাত, আমার পাত ক্ষয়ে যাবে, দমনে H2SO4 গাঢ়ত্ব একসময় কমে যাবে যত ব্যবহার করব। সুতরাং একবার ব্যবহার করার পর এইগুলোর কার্যকারিতা সব কমে যাবে, তখন এগুলো ফেলে দিতে হয়, এগুলো দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না, এগুলো বলা হয় প্রাথমিক কোষ। আরেক ধরনের কোষ আছে সেকেন্ডারি কোষ বা গৌণ কোষ বা সঞ্চয়ক কোষ বলা হয়, গৌণ কোষ বা সঞ্চয়ক কোষ। এই কোষগুলো কি হচ্ছে
না, তড়িৎ আধানকে সঞ্চয় করে রাখে, মানে বাইরে থেকে তড়িৎ শক্তি পাঠিয়ে এর মধ্যে সেই তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করে রাখা হয়। পরবর্তীকালে ওই রাসায়নিক শক্তি আবার আমরা বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠিয়ে এর মানে ডিসচার্জিং করা হয়। ফলে আধান আবার কমে গেল, তখন আবার কার্যকারিতা কমে গেল, তখন আবার বাইরে তড়িৎ শক্তির সাহায্য নিয়ে একে আবার চার্জিং করে এটাকে পুনরায় ব্যবহারের উপযোগী করা যায়। যেহেতু এটা আধান সঞ্চয় করে রাখছে, তাকে সঞ্চয় কোষ বা স্টোরেজ সেল বা সেকেন্ডারি সেল বা গৌণ কোষ বলা হয়। তো এই সঞ্চয় কোষ বা গৌণ কোষ মোটামুটি আমাদের এখানে দু ধরনের আছে। একটা হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, লেড অ্যাসিড সঞ্চয় কোষ, আর একটা আছে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, আর একটা হচ্ছে তোমার ক্ষারীয় সঞ্চয় কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ, বা এটাকে ক্ষারীয় মানে নিকেল আর লোহা ব্যবহার করা বলে নাইট কোষও বলা হয়। আর ক্ষারীয় মানে হচ্ছে ক্ষারীয় সঞ্চয় কোষ মানে এখানে তৈলবীজস্ব পদার্থ রূপে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এই দমনটা ব্যবহার করা হয়, কেউইচ দমন, তাই ক্ষারীয় সঞ্চয় কোষ বলা হয়। আর ক্যাথোড অ্যানোড রূপে যথাক্রমে নিকেল আর লোহা ব্যবহার করা হয়, সেটা নাইট কোষও বলা হয়। বা বিজ্ঞানী এডিসন এই কোষটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে এডিসন কোষও বলা হয়। আর লেড অ্যাসিড সঞ্চয় কোষে ক্যাথোড রূপে পিবিও লেড ডাইঅক্সাইড, অ্যানোড রূপে শুধু পিবি ব্যবহার করা হয় ধাতু বলে, আর তৈলবীজস্ব পদার্থ রূপে লঘু সালফিক অ্যাসিডের দমন ব্যবহার করা হয়। এই দু ধরনের কোষ আমাদের আছে। তো এই কোষের ব্যবহারই বেশি হয় লেড অ্যাসিড সঞ্চয় কোষ। তবে এর একটা অসুবিধা কি, এটা দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখলে এটা নষ্ট হয়ে যায়। আর ক্ষারীয় সঞ্চয় কোষের সুবিধা হচ্ছে এটা দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রেখে দিলেও এটা নষ্ট হয় না। আর এটা অসুবিধা হচ্ছে বেশি ঝাঁকুনিতে এটা ক্ষতিগ্রস্ত হয়, এটা বেশি ঝাঁকুনি দিলে এটা কম ক্ষতিগ্রস্ত হয়। আর এর তুলনায় এর একটু তোমাকে অভ্যন্তরীণ রোধ বা কোষের যে অভ্যন্তরীণ রোধ থাকে একটু বেশি হয়, এর কম হয়। এইগুলো মোটামুটি তোমাদের বইতে আছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। দু ধরনের কোষে ওই ক্যাথোড রূপে কী ব্যবহার করা হয়, অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়, ঠিক আছে, তৈলবীজস্ব রূপে কী ব্যবহার করা হয়, এই কোষেও দেখে নেবে। আর ক্ষারীয় সঞ্চয় কোষেও দেখে নেবে, ঠিক আছে। শুধু একটু করবে তাহলে হবে। সামর্থ্যটা আর এই সব কোষের কার্যকারিতা আর কতটা বুঝবো কি করে, একটা একক দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় গৌণ কোষের সামর্থ্য। গৌণ কোষের সামর্থ্য, সামর্থ্য মানে ওই কোষটা তো দুটো প্রান্ত আছে বললাম, একটা প্লাস একটা মাইনাস, সক্রিয় তৈলবীজস্ব পদার্থ। তো ওই পজিটিভ পাতটাকে বলা হয় অ্যানোড আর নেগেটিভ পাতটাকে বলা হয় ক্যাথোড। তো নেগেটিভ থেকে পজিটিভ পাত থেকে বাইরের বর্তনীতে কারেন্ট পাঠালো, হয়ে আবার নেগেটিভ পাত্রে ফিরে এলো। এখানে ল্যাম্প, পাখা, লাইট ফাইট এসব থাকবে, এটা বহির্বর্তনী বলা হয়, ঠিক আছে। তো এই কোষটাকে একবার সম্পূর্ণ তুমি চার্জিং করে দিবে। চার্জিং করার পর তো আধান যতটা ধরার কথা ততটা ধরে নিল গৌণ কোষ। তারপরে আমি এটা কি করব, ডিসচার্জিং করব, অর্থাৎ বাইরের বর্তনীতে তড়িৎ আধান পাঠাবো। তাহলে সম্পূর্ণ চার্জিং থেকে সম্পূর্ণ বাইরের বর্তনীতে কারেন্ট গেলে ডিসচার্জিং হবে। তাহলে সম্পূর্ণ চার্জিং থেকে সম্পূর্ণ ডিসচার্জিং অবস্থায় আসতে এই বাইরের বর্তনীতে মোট যে পরিমাণ আধান পাঠাবে সেই পরিমাণ আধানটাকে বলা হবে গৌণ কোষের সামর্থ্য, ঠিক আছে। তো এই সামর্থ্যের একক সাধারণত অ্যাম্পিয়ার ঘন্টা এককে প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার ঘন্টা, অ্যাম্পিয়ার আওয়ার বা এইচ এককে প্রকাশ করা হয়, ঠিক আছে। অ্যাম্পিয়ার মানে কমাত্রা আই, আর ঘন্টা মানে টি, তাহলে আই ইন্টু টি গুণ করলে কি হয়, তড়িৎ আধান। তার মানে অ্যাম্পিয়ার ঘন্টা তড়িৎ আধানের একক। 1 অ্যাম্পিয়ার ঘন্টা মানে 1 অ্যাম্পিয়ার গুণিত 1 ঘন্টা, তাই তো। 1 অ্যাম্পিয়ার 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। তার মানে 3600 অ্যাম্পিয়ার সেকেন্ড গুণ করলে কি হয়, কুলম্ব, 3600 কুলম্ব। অর্থাৎ যে গৌণকোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার ঘন্টা, সেই গৌণকোষ বাইরের বর্তনীতে কত কুলম্ব আধান পাঠাবে,
3600 কুলম আধান পাঠায়। আবার অনেক সময় গণকোষের সামর্থ্য এরকম বলা হলো, ধরো 20 অ্যাম্পিয়ার ঘন্টা। 20 অ্যাম্পিয়ার ঘন্টা মানে ওই গৌণকোষটা বাইরের বর্তনীতে যদি আমি 1 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ পাঠাই এই বাইরের বর্তনীতে এই কোষটা, তাহলে কত ঘন্টা চলবে? 20 ঘন্টা। মানে দুটো গুণফল 20 হবে। বা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে চলবে কত? 10 ঘন্টা, 10 গুণে 20। বা হাফ অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে চলবে কত? 40 ঘন্টা, 40 × হাফ 20। সুতরাং আমরা যেভাবে খুশি বলতে পারি। তাহলে কোনো গণকোষের সামর্থ্য 20 অ্যাম্পিয়ার ঘন্টা মানে ওই কোষ বাইরের বর্তনীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে 20 ঘন্টা ধরে ওই কোষের যে আধান, সেই আধান বাইরের বর্তনীতে পাঠানো যাবে। এরকম ভাবে তোমরা লিখতে পারো। আরেকটা আছে কোষের কর্মদক্ষতা। এটা হচ্ছে তড়িৎ আধানের একক। সামর্থ্যটা হচ্ছে তড়িৎ আধানের একক, একটা তড়িৎ আধান যতটা তড়িৎ আধান পাঠায়। আর কর্মদক্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি, মানে দুটো শক্তির অনুপাত। আমি বাইরে থেকে, এটা হচ্ছে কর্মদক্ষতা মানে সবসময় হয় আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি। মানে আমি আগে কতটা এনার্জি সাপ্লাই দিয়েছি, বাইরে থেকে কতটা তড়িৎ শক্তি সরবরাহ করে এই কোষটাকে চার্জিং করেছি, সেই শক্তিটা হচ্ছে ইনপুট আগে দিয়েছি ভিতরে। তারপর আমি পাচ্ছি, কোষ থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আউটপুট। আমি আবার চার্জিং এর সময় বাইরে থেকে যে শক্তিটা দিচ্ছি সেটা ইনপুট। তাহলে আমি যদি ধরো শক্তি যতটা দিই, ধর আমি 100 জুল শক্তি বাইরে থেকে সাপ্লাই করে এটা চার্জিং করলাম, কিন্তু তাহলে ব্যাটারিটা দেখবে যতটা শক্তি সে গরম করে চার্জিং হয়েছিল ততটা শক্তি সে বাইরের বর্তনীতে পাঠাতে পারে না। তাহলে ধর 80 জুল কি 90 জুল এইরকম শক্তি সে বাইরের বর্তনীতে খরচ করে। বাকি যদি 80 জুল শক্তি খরচ করে 100 জুল শক্তি পাঠিয়ে, তার মানে 20 জুল শক্তিটা গেল কোথায়? তাপ শক্তি বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়ে নষ্ট হয়ে যায়। তার মানে এই কোষের কর্মদক্ষতা তখন কি হলো? 80/100 মানে 80%। মানে যতটা আমি বাইরে থেকে তড়িৎ শক্তি পাঠাচ্ছি তার সবটাই আমি আমার কোষ থেকে ফেরত পাচ্ছি না, তার একটা ফ্র্যাকশন বা একটা পার্সেন্টেজ আমরা ফেরত পাই, সেটাকেই কর্মদক্ষতা বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে তোমাকে বাংলা চার্জিংটাকে বলা হয় আয়িতকরণ। আয়িতকরণের সময় কোষে কত শক্তি আমি পাঠিয়েছি, আর ডিসচার্জিং এর সময় বা তড়িৎ ক্ষরণের সময় কতটা শক্তি কোষ থেকে পেলাম, এই দুটোর অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। আউটপুট মানে যেটা আমি পাচ্ছি, মানে ডিসচার্জিং হচ্ছে, মানে তড়িৎ ক্ষরণ হচ্ছে, তড়িৎ ক্ষরণে প্রাপ্ত শক্তি কতটা আমরা পাচ্ছি, আর কতটা শক্তি আয়িতকরণ মানে চার্জিং এ যেটা আমরা পাঠিয়েছি সেটা বলা হয় আয়িতকরণ। আয়িতকরণের প্রদত্ত যেটা আমি দিয়েছি প্রদত্ত শক্তি, এই দুটো শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আবার শক্তি সমান ডাব্লিউ মানে শক্তি মানে কার্য সমান কি জানি? ডাব্লিউ সমান কিউ ইনটু ভি। তো এই বিভব চ্যাপ্টারে পড়িয়েছি। ঠিক আছে, তো এই বিভবের সংজ্ঞা থেকে আমরা পাই ডাব্লিউ সমান তড়িৎ আধান ইনটু বিভব। তাহলে এটাকে আবার প্রদত্ত শক্তি বা প্রাপ্ত শক্তি, এই শক্তি দুটোকে আমরা আবার তড়িৎ আধানের আকারেও লিখতে পারি। তলাটা লিখো আয়িতকরণ। আয়িতকরণ মানে আমি চার্জিং করছি, যতটা আমি আধান দিচ্ছি সেই শক্তিটা, যতটা আমি শক্তি দিচ্ছি সেই শক্তিটাকে লিখতে পারি আধান ইনটু বিভব। ঠিক আছে, তাহলে তড়িৎ আয়িতকরণের সময় প্রদত্ত তড়িৎ বিভব, ইনপুট দিচ্ছি বিভব, ইনটু যতটা আমি আধান ভিতরে ঢুকলো কিউ ইনপুট। এই যে এটা শক্তি মানে নিচেরটা করলাম ইনপুট যেহেতু, আর তড়িৎ ক্ষরণের ক্ষেত্রে যেটা আউটপুট পাচ্ছি বাইরে কতটা ভোল্টেজ পেলাম ইনটু কতটা আধান পেলাম। ঠিক আছে, তার ডাব্লিউ সমান কিউ ভি আউটপুট, এটা আউটপুট কিউ আউটপুট। এবারে তার মানে আমরা বলতে পারি এই দুটো কোষে দুটো তড়িৎ চালকের অনুপাত, কতটা ইনপুট তড়িৎ চালক দিয়েছে কতটা আউটপুট পেয়েছি, দুটো তড়িৎ চালকের অনুপাত দেখবে বইতে লেখা আছে ক্ষরণের সময় গড় তড়িৎ চালক বল বা আয়িতকরণের সময় গড় তড়িৎ চালক বল, দুটো তড়িৎ চালকের অনুপাত ইনটু দুটো আধানের অনুপাত। আবার আধানটা হচ্ছে একক হচ্ছে
কুলম্ব এককে হয় আর অ্যাম্পিয়ার ঘন্টা এককে হয়। তোমাদের বইতে এখানে অ্যাম্পিয়ার ঘন্টা এককে করা আছে। তাহলে অ্যাম্পিয়ার ঘন্টায় এককে দুটো আধানের অনুপাত মানে কর্মদক্ষতা। তাহলে এটা একটা কর্মদক্ষতা, এটা হচ্ছে অমাত্রা বা তড়িৎ আধানের কর্মদক্ষতা, এটা হচ্ছে ভোল্টেজের কর্মদক্ষতা। ভোল্টেজ ইনটু আধান দুটো কর্মদক্ষতা অনুপাতটাকে বলা হয় শক্তির কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা শক্তির কর্মদক্ষতাটাকে আমরা দুটো ভোল্টেজের অনুপাত, তার মানে ভোল্টেজের কর্মদক্ষতা বলতে পারি। এটা দুটো আধানের অনুপাত অর্থাৎ দুটো আধানের কর্মদক্ষতা। এই দুটো মানে ভোল্টেজের কর্মদক্ষতা গুণিত আধানের কর্মদক্ষতা সমান শক্তির কর্মদক্ষতা, এভাবে আমরা আলাদা করে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটু মোটামুটি বইতে একটু দেখে নেবে, বুঝতে পারবে আশা করি।